নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন, এই আশা রেখে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি। কে কবে নামকরণ করিয়াছিলেন সেই ইতিহাস বিস্মৃতির গর্ভে সমাহিত হইয়া গিয়াছে, কিন্তু নামটি আজও পূর্ণ গৌরবে বর্তমান। ছাতি ফাটার মাঠে জলহীন ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত প্রান্তরটির এক প্রান্তে দাঁড়াইয়া অপর প্রান্তের দিকে চাহিলে ওপারে গ্রাম চিহ্নের গাছপালাগুলিকে কালো প্রলেপের মতো মনে হয়। সঙ্গে সঙ্গে মানুষের মন কেমন উদাস হয়ে ওঠে। এপার হইতে ওপার পর্যন্ত অতিক্রম করিতে গেলে তৃষ্ণায় ছাতি ফাটিয়া মানুষের মৃত্যু হওয়া মোটেই অসম্ভব নয়, বিশেষ করিয়া গ্রীষ্মকালে। তখন যেন ছাতি ফাটার মাঠ নাম গৌরবে মহামারীর সমকক্ষতা লাভ করিবার জন্য লালায়িত হইয়া ওঠে। ঘন ধূমাচ্ছন্নতার মতো ধুলায় একটা ধূসর আস্তরণে মাটি হইতে আকাশের কোল পর্যন্ত আচ্ছন্ন হইয়া থাকে। অপর প্রান্তের সুদূর গ্রাম চিহ্নের সীমারেখা প্রায় নিশ্চিহ্ন হইয়া যায়। তখন ছাতি ফাটার মাঠের সেরূপ অদ্ভুত ভয়ঙ্কর শূন্যলোকে ভাসে একটি ধূসরতা। নিম্নলোকে তৃণচিহ্নহীন মাঠে সদ্য নির্বাপিত চিতাভস্যের রূপ ও উত্তপ্ত স্পর্শ। ফ্যাকাশে রঙের নরম ধুলারাশি প্রায় 1 হাত পুরু হইয়া জমিয়া থাকে। গাছের মধ্যে এত বড় প্রান্তরটা এখানে ওখানে কতগুলি খৈরি ও খেয়া ফুল জাতীয় কণ্টক গুল্ম। কোনো বড় গাছ নাই, বড় গাছ এখানে জন্মায় না। কোথাও জল নেই, গোটা কয়েক শুষ্ক গর্ভ জলাশয় আছে, কিন্তু তাহাতে জল থাকে না। মাঠখানি চারিদিকেই ছোট ছোট পল্লী, সব নিরক্ষর চাষিদের গ্রাম। সত্য কথা তাহারা গোপন করিতে জানে না। তাহারা বলে, কোন অতীতকালে এক মহানাগ এখানে আসিয়া বসতি করিয়াছিল, তাহারই বিষের জ্বালায় মাঠখানি রসময়ী রূপ বীজ প্রবীণী শক্তি পুরিয়া খার হইয়া গিয়াছে। তখন নাকি আকাশলোকে সঞ্চারমান পতঙ্গ পক্ষীও পঙ্গু হইয়া ঝরা পাতার মতো ঘুরিতে ঘুরিতে আসিয়া পড়িত সেই মহানাগের ঘাসের মধ্যে। সেই নাগ আর নাই, কিন্তু বিষ জর্জরতা এখনো কমে নাই। অভিশপ্ত ছাতি ফাটার মাঠ, তাহারই ভাগ্যদোষ ওই বিষ জর্জরতার উপরে আর এক ক্রূর দৃষ্টি তাহার উপর প্রসারিত হইয়া আছে। মাঠখানার পূর্ব প্রান্তে দলদলির জলা, অর্থাৎ অত্যন্ত গভীর পঙ্কিল ঝর্ণা জাতীয় জলটার উপরেই রামনগরের সাহাদের যে আমবাগান আছে, সেই আমবাগানে আজ 40 বৎসর ধরিয়া বাস করিতেছে এক ডাকিনী, ভীষণ শক্তিশালিনী, নিষ্ঠুর ক্রূর একটা বৃদ্ধ ডাকিনী। লোকে তাহাকে পরিহার করিয়াই চলে, তবু 40 বৎসর ধরিয়া দূর হইতে দেখিয়া তাহারা প্রতিটি অঙ্গের বর্ণনা তাহারা দিতে পারে। তাহার দৃষ্টি নাকি অপলক স্থির, আর সেই দৃষ্টি নাকি আজ 40 বৎসর ধরিয়াই নিবদ্ধ হইয়া আছে এই মাঠখানার উপর। দলদলির উপরেই আমবাগানের ছায়ার মধ্যে নিঃসঙ্গ একখানি মেটে ঘর। ঘরখানার মুখ ওই ছাতি ফাটার মাঠের দিকে। দুয়ারের সম্মুখেই লম্বা একখানি খড়ে ছাওয়া বারান্দা। সেই বারান্দার স্তম্ভ হইয়া বসিয়া নিমেষহীন দৃষ্টিতে বৃদ্ধা চাহিয়া থাকে ওই ছাতি ফাটার মাঠের দিকে। তাহার অধিক কাজের মধ্যেও সে আপন ঘর দুয়ারটি পরিষ্কার করিয়া গোবর মাটি দিয়া নিকাইয়া লয়। তাহার পর বাহির হয় ভিক্ষায়। 2-3টি বাড়িতে গিয়া দাঁড়াইলেই তাহার কাজ হইয়া যায়। লোকে ভয়ে ভয়ে বেশি পরিমাণ দিয়া থাকে। সেরখানেক চাল হইলেই সে আর ভিক্ষা করে না, বাড়ি ফিরিয়া আসে। ফিরিবার পথে অর্ধেক বিক্রি করিয়া দোকান হইতে একটু নুন, একটু সরিষার তেল আর একটুখানি কেরোসিন তেল কিনিয়া আনে। বাড়ি ফিরিয়া আর একবার বাহির হয় শুকনা গোবর ও 2-4টি শুকনা ডালপালার সন্ধানে। ইহার পর সমস্ত দিন সে দাওয়ার উপর নিস্তব্ধ হইয়া থাকে। এমনি করিয়া 40 বৎসর সে একই ধারায় ওই মাঠের দিকে চাহিয়া বসিয়া আছে। বৃদ্ধার বাড়ি এখানে নয়, কোথায় যে বাড়ি সে কথাও কেহ সঠিক জানে না। তবে একথা নাকি নিঃসন্দেহে যে 3-4খানা গ্রাম একরূপ ধ্বংস করিয়া অবশেষে একদা আকাশপথে একটা গাছকে চালাইয়া লইয়া যাইতে যাইতে এই ছাতি ফাটার মাঠের নির্জন রূপে মুগ্ধ হইয়া নামিয়া আসিয়া এইখানেই ঘর বাঁধিয়াছে। নির্জনতাই উহারা ভালোবাসে, মানুষের সাক্ষাৎ উহারা চায় না। মানুষ দেখিলেই যে অনিষ্ট স্পৃহা জাগিয়া ওঠে, সর্বনাশী লোলুপ শক্তিটা
সাপের মতো লকলকে জিভ বাহির করিয়া ফনা তুলিয়া নাচিয়া উঠে। বহুকালের পুরানো একখানি আয়না, সে আয়নায় আপনার চোখের প্রতিবিম্ব দেখিয়া তাহার নিজেরই ভয় হয়। ক্ষুদ্রায়তন চোখের মধ্যে পিঙ্গল দুইটি তারা, দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকমকে ধার, জড়া কুঞ্চিত মুখ, সনের মতো সাদা চুল, দন্তহীন মুখ। আপন প্রতিবিম্ব দেখিতে দেখিতে ঠোঁট দুইটি তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে আয়নাখানি নামাইয়া রাখিয়া দিল। আয়নাখানির চারদিকে কাঠের ঘেরটা একেবারে কালো হইয়া গিয়াছে, অথচ নতুন অবস্থায় কি সুন্দর লালচে রং, আর কি পালিশি না ছিল। আর তারপরে কাজখানা ছিল রোদ চকচকে পুকুরের জলের মতো। কাজখানার ভিতর একখানা মুখ কি পরিষ্কারই না দেখা যাইত। ছোট কপালখানিকে ঘেরিয়া একরাশ চুল, ঘন কালো নয়, একটু লালচে আভা ছিল চুলে। কপালের নিচেই টিকালো নাক, চোখ দুইটি ছোটই ছিল, চোখের তারা দুইটিও খয়েরি রঙেরই ছিল। লোকেও সে চোখ দেখিয়া ভয় করিত, কিন্তু তাহার বড় ভালো লাগিত। ছোট চোখ দুইটি আরও একটু ছোট করিয়া তাকাইলেই মনে হইত আকাশের কোণ পর্যন্ত এই চোখ দিয়া দেখা যায়। অকস্মাৎ সে শিহরিয়া উঠিল। নরুন দিয়া চেরা ছুরির মতো চোখে, বিড়ালির মতো এই দৃষ্টিতে যাহাকে তাহার ভালো লাগে তাহার আর রক্ষা থাকে না। কোথা দিয়া যে কি হইয়া যায়, কেমন করিয়া যে হইয়া যায় সে বুঝিতে পারে না, তবে হইয়া যায়। প্রথম দিনের কথা তার মনে পড়িয়া যায়। বুড়া শিবতলার সম্মুখেও দুর্গা সাহেবের বাঁধাঘাটের ভাঙা রানার উপর সে দাঁড়াইয়াছিল। জলের তলে তাহার ছবি উল্টা দিকে মাথা করিয়া দাঁড়াইয়া জলের ঢেউয়ে আঁকিয়া বাঁকিয়া লম্বা হইয়া যাইতেছিল। জল স্থির হইলে লম্বা ছবিটি অবিকল তাহার মতো 10-11 বৎসরের মেয়েটি হইয়া তাহারই দিকে চাহিয়া হাসিতেছিল। হঠাৎ বামুনবাড়ির হারু সরকার আসিয়া তাহার চুলের মুঠি ধরিয়া টানিয়া শান বাঁধানো সিঁড়ির উপর আছাড় দিয়া ফেলিয়া দিয়াছিল। তাহার সে রূঢ় কণ্ঠস্বর এখনো শুনিতে পায়। হারামজাদি ডাইনি, তুই আমার ছেলেকে নজর দিয়েছ? তোমার এত বড় বার, খুন করে ফেলবো হারামজাদিকে। হারু সরকারের সে ভয়ঙ্কর মূর্তি যেন স্পষ্ট চোখের উপর ভাসিতেছে। সে ভয়ে বিহ্বল হইয়া চিৎকার করিয়া কাঁদিয়াছিল, ওগো বাবু গো, তোমার দুটি পায়ে পড়ি গো। আম দিয়ে মুড়ি খেতে যে যদি তোর এতই লোভ হয়েছিল, তবে সে কথা বললি না কেন হারামজাদি? হ্যাঁ, লোভ তো তাহার হইয়াছিল, সত্যই হইয়াছিল। মুখের ভিতরটা তো জলে ভরিয়া পরিপূর্ণ হইয়াছিল। হারামজাদি, আমার ছেলে যে পেট বেদনায় ছটফট করছে, সে আজ অবাক হইয়া যায়। কেমন করিয়া এমন হইয়াছিল, কেমন করিয়া এমন হয়। কিন্তু এই যে সত্য, তাহাতে তো আর সন্দেহ নাই। তাহার স্পষ্ট মনে পড়িতেছে সে হারু সরকারের বাড়ি গিয়া অঝরে কাঁদিয়াছিল, আর বারবার মনে মনে বলিয়াছিল, হে ঠাকুর, ভালো করে দাও, ওকে ভালো করে দাও। কতবার সে মনে মনে বলিয়াছিল, দৃষ্টি আমার ফিরাইয়া লইতেছি, এই লইলাম। আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরেই বার দুই বমি করিয়া ছেলেটি সুস্থ হইয়া ঘুমাইয়া পড়িয়াছিল। সরকার বলিয়াছিল, ওকে একটা আম আর দুটি মুড়ি দাও দেখি। সরকার পিছে একটা ঝাঁটা তুলিয়া নিল, বলিয়াছিল, ছাই দেব হারামজাদির মুখে। মা বাপ মরা অনাথ মেয়ে বলে দয়া করি। যেদিন হারামজাদি আসে সেই দিনই আমি ওকে খেতে দিই, আর ও কিনা আমার ছেলেকে নজর দেয়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। দেখো, ওর ওই চোখের দৃষ্টি দেখে বারবার আমার সন্দেহ ছিল। কখনো আমি ওর সাক্ষাতে ছেলেপুলেকে খেতে দিইনি। আজ আমি খোকাকে খেতে দিয়ে ঘাটে গিয়েছি, আর কখন এসে একেবারে সামনে দাঁড়িয়েছে। সেই কি দৃষ্টি ওর! লজ্জায় ভয়ে সে পলাইয়া গিয়াছিল। সেদিন রাত্রে সে গ্রামের মধ্যে কাহারও বাড়ির দাওয়ায় শুইতে পারে নাই, শুইয়াছিল গ্রামের প্রান্তে ওই বুড়ো শিবতলায়। অঝোর ঝরে সে সমস্ত রাত্রি কাঁদিতেছিল আর বলিয়াছিল, হে ঠাকুর, আমার দৃষ্টিকে তুমি ভালো করে দাও, না হয় আমাকে কানা করে দাও। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস মাটির মূর্তির মতো নিষ্পন্দ শ্রদ্ধায় অবয়বের মধ্যে এত ক্ষীণ একটা চাঞ্চল্যের সঞ্চার করিল। ঠোঁট দুইটি থরথর করিয়া কাঁপিতে লাগিল। পূর্বজন্মের পাপের যে খণ্ডন নাই, দেবতার দোষই বা কি, আর সাধ্যই বা কি। বেশ মনে আছে, গৃহস্থের বাড়িতে সে আর ঢুকিবে না ঠিক করিয়াছিল। বাহির দুয়ার হইতেই সে ভিক্ষা চাহিত। গলা দিয়া কথা যেন বাহির হইতে চাহিত না। কোনো মতে বহু কষ্টে বলিত, দুটি ভিক্ষে পাই মা। হরি বল। কে রে, তুই বুঝি? খবরদার ঘরে ঢুকবি নে, খবরদার। না না, ঘরে ঢুকবো না মা।
কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কি যেন একটা কিলবিল করিয়া উঠিত, এখনো ওঠে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ! আহা, বেশ খুব বড় পাকা মাছের খানা বোধ হয়। এই এই হারামজাদি বেহায়া, উকি মারছে দেখো সাপের মতো। ছি ছি ছি, সত্যিই তো সেই উকি মারিতেছিল। রান্নাশালায় সমস্ত আয়োজন তাহার নরুন চেরা চোখের এক দৃষ্টিতে দেখা হইয়া গিয়াছে। মুখের ভিতর জিভের তলা হইতে ঝর্ণার মতো জল উঠিতেছে। বহুকালের গড়া জীর্ণ বিবর্ণ মাটির মূর্তি যেন কোথায় একটু নাড়া পাইয়া দুলিয়া উঠিল। ফাট ধরা শিথিল গ্রন্থি অঙ্গ প্রত্যঙ্গগুলি শৃঙ্খলাবিহীন অসম গতিতে চঞ্চল হইয়া পড়িল। অস্থিরভাবে বৃদ্ধা এবারে নড়িয়া চড়িয়া বসিল। বাঁ হাতের শীর্ণ দীর্ঘ আঙুলগুলির নখাগ্র দাওয়ার মাটির উপর বিদ্ধ হইয়া গেল। কেন এমন হয়, কেমন করিয়া এমন হয়, সে কথা সারা জীবন ধরিয়াও বুঝিতে পারা গেল না। অস্থির চিন্তায় দিশাহারা চিত্তের নিকট সমস্ত পৃথিবী যেন হারাইয়া যায়। কিন্তু সে তার কি করিবে? কেহ কি বলিয়া দিতে পারে তার কি করিবে, কি করিতে পারে? প্রহৃত হইয়া পশু যেমন করিয়া অকস্মাৎ আহ আহ গর্জন করিয়া উঠে, ঠিক তেমনি শব্দ করিয়া অকস্মাৎ বৃদ্ধা মাথা নাড়িয়া সনের মতো চুলগুলিকে বিশৃঙ্খল করিয়া তুলিয়া খাড়া হইয়া বসিল। ফোকলা মাড়ির উপর মাড়ি হানিয়া চাপিয়া ছাতি ফাটার মাঠের দিকে নরুন চেরা চোখে চাহিয়া চিলের মতো হাঁপাইতে আরম্ভ করিল। ছাতি ফাটার মাঠটা যেন ধোঁয়ায় ভরিয়া ঝাপসা হইয়া উঠিয়াছে। চৈত্র মাস, বেলা প্রথম প্রহর শেষ হইয়া গিয়াছে। মাঠ ভরা ধোঁয়ার মধ্যে চিকিমিকি ঝিলিমিলির মতো কি একটা যেন ছুটিয়া চলিয়াছে। একটা ফুৎকার যদি সে দেয়, তবে মাঠের ধুলার রাশি উড়িয়া আকাশময় হইয়া যাইবে। ওই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো ওটা কি নড়িতেছি যেন? মানুষ? হ্যাঁ, মানুষই তো। মনের ভিতরটা তাহার কেমন করিয়া উঠে। ফুঁ দিয়া ধুলা উড়াইয়া হি 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 করিয়া পাগলের মতো হাসিয়া একটা অবোধ নিষ্ঠুর কৌতুক তাহার মনে জাগিয়া উঠিতেছিল। দুই হাতে মুঠি প্রাণপণ শক্তিতে শক্ত করিয়া সে আপন মনে উচ্ছৃঙ্খল মনকে শৃঙ্খলাবদ্ধ করিবার চেষ্টা করিল। না না না, ছাতি ফাটার মাঠে মানুষটা ধুলোর ঘনত্বে গরমে শ্বাসরোধ হইয়া মরিয়া যাইবে। না, অধিকার সে চাহিবে না। তার চেয়ে বরং উঠানটায় আরেকবার ছাটা বুলাইয়া ছড়াইয়া পড়া পাতা ও কাঠকুটাগুলিকে সাজাইয়া রাখিলে কেমন হয়। বসিয়া বসিয়াই সে ভাঙিয়া পড়া দেহখানাকে টানিয়া উঠানে ঝাঁটা বুলাইতে শুরু করিল। জড়ো করা পাতাগুলি ফত ফত করিয়া অকস্মাৎ সর্পিল ভঙ্গিতে ঘুরপাক খাইয়া উড়িতে আরম্ভ করিল। ঝাঁটার মুখে টানিয়া আনা ধুলার রাশি তাহার সহিত মিশিয়া বুড়িকেই যেন জড়াইয়া ধরিতেছিল। মুখে ধুলা, চোখে ধুলা মাখাইয়া তাহাকে বিব্রত করিয়া তুলিল। দ্রুত আবর্তিত পাতাগুলি যেন সর্বাঙ্গে প্রহার করিতেছিল। জরাগ্রস্ত রোমহীন আহতা মার্জারির মতো ক্রুদ্ধ মুখভঙ্গি করিয়া বৃদ্ধা আপনার হাতের ঝাঁটা গাছটা স্ফালন করিয়া বলিয়া উঠিল, বেরো বেরো বেরো। বারবার সে ঝাঁটা দিয়া বাতাসের ওই আবর্তটাকে আঘাত করিতে চেষ্টা করিল। আবর্তটা মাঠের উপর দিয়া ঘুরপাক দিতে দিতে ছুটিয়া গেল। মাঠে ধুলা হু হু করিয়া উড়িয়া ধুলার একটা ঘুরন্ত স্তম্ভ হইয়া উঠিতেছে। শুধু কি একটা, এখানে ওখানে ছোট বড় কত ঘুরন পাক উঠিয়া পড়িয়াছে। মাঠটা যেন নাচিতেছে, একটা যেন হাজারটা হইয়া উঠিতেছে। একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হইয়া উঠিল। সহসা সে নুব্জা দেহে উঠিয়া দাঁড়াইয়া ঝাঁটা শুদ্ধ হাতটা প্রসারিত করিয়া সাধ্যমতো গতিতে ঘুরিতে আরম্ভ করিল। কিছুক্ষণের মধ্যেই সে টলিতে টলিতে বসিয়া পড়িল। পৃথিবীর এক মাথা উঁচু হইয়া তাহাকে যেন গড়াইয়া কোনো অতলের দিকে ফেলিয়া দিতে চাহিতেছে। উঠিয়া দাঁড়াইবার শক্তিও তাহার ছিল না। ছোট শিশুর মতো হামাগুড়ি দিয়া সে দাওয়ার দিকে অগ্রসর হইল। দারুণ তৃষ্ণায় গলা পর্যন্ত শুকাইয়া গিয়াছে। কে রইছ গো ঘরে? ওগো! জলে পচা নরম মরা ডালের মতো বৃদ্ধা বাঁকিয়া চুরিয়া দাওয়ার একপাশে পড়িয়াছিল। মানুষের কণ্ঠস্বর শুনিয়া কোনো মতে মাথা তুলিয়া সে বলিল, কে? ধূলিধূসর দেহে শুষ্ক পাণ্ডুর একটি যুবতী মেয়ে বুকের ভিতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢাকিয়া বহু কষ্টে আঁকড়াইয়া আছে। মেয়েটি বোধহয় ছাতি ফাটার মাঠ পার হইয়া আসিল। কণ্ঠস্বর অনুসরণ করিয়া বৃদ্ধাকে দেখিয়া মেয়েটি সভয়ে শিহরিয়া উঠিল। এক পা করিয়া পিছু হটিতে হটিতে বলিল, একটুকুন জল।
মাটির উপর হাতে ভর দিয়া বৃদ্ধা এবার অতি কষ্টে উঠিয়া বসিল। মেয়েটির শুষ্ক পাণ্ডুর মুখের দিকে চাহিয়া বলিল, আহা বাছা রে, আয় আয় বস। সভয়ে সন্তর্পণে দাওয়ার একপাশে বসিয়া মেয়েটি বলিল, একটুকুন জল দাও গো। মমতায় বৃদ্ধার মন গলিয়া গেল। সে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকিয়া বড় একটা ঘটি পূর্ণ করিয়া জল ঢালিয়া এক টুকরা পাটালির সন্ধানে হাঁড়িতে হাত পুড়িয়া বলিল, আহা মা, এই রোদে ওই রাক্ষসী মাঠে কি বলে বের হলি তুই? বাইরে বসিয়া মেয়েটি তখন হাঁপাইতেছিল। কম্পিত শুষ্ক কণ্ঠে সে বলিল, আমার মায়ের বড় অসুখ মা। বেরিয়েছিলাম রাত থাকতে, মাঠের মাথায় এসে আমার পথ ভুল হয়ে গেল। মাঠের ধারে ধারে আমার পথ, কিন্তু এসে পড়লাম একেবারে মধ্যিখানে। জলের ঘটি ও পাটালির টুকরাটি নামাইয়া দিয়া বৃদ্ধা শিহরিয়া উঠিল। মেয়েটির পাশে একটি শিশু, গরম জলে সিদ্ধ শাকের মতো শিশুটি ঘর্মাক্ত দেহে নেতাইয়া পড়িয়াছে। বৃদ্ধা ব্যস্ত হইয়া বলিল, দে দে বাছা, ছেলেটার চোখে মুখে জল দে। মেয়েটি ছেলের মুখে চোখে জল দিয়া আঁচল দিয়া সর্বাঙ্গ মুছিয়া দিল। বৃদ্ধা দূরে ছেলেটির দিকে তাকাইয়া রহিল। স্বাস্থ্যবতী যুবতী মায়ের প্রথম সন্তান বোধ হয়। হৃষ্টপুষ্ট নধর দেহ, কচি লাউ ডোগার মতো নরম নরম, দন্তহীন মুখে কম্পিত জিহ্বার তলে ফোয়ারাটা যেন খুলিয়া গেল। নরম নরম লালায় মুখটা ভরিয়া উঠিয়াছে। ছেলেটা যে ভীষণ ঘামিতেছে, দেহের সমস্ত জল কি বাহির হইয়া আসিতেছে, চোখ দুইটা লাল হইয়া উঠিয়াছে। তবে কি, কিন্তু সে তাহার কি করিবে? কেন তাহার সামনে আসিল? ওই কোমল নদর দেহ শিশু ময়দার মতো ঠাসিয়া চটকাইয়া তাহার শুষ্ক কঙ্কাল বুকে চাপিয়া নিংড়াইয়া জীর্ণ জড়জড় ত্বকের উপর একটা রোমাঞ্চিত শিহরণ ক্ষণে ক্ষণে বহিয়া যাইতেছে। সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপিতেছে। এই ঘামে ছেলেটার দেহের সমস্ত রস নিংড়াইয়া বাহির হইয়া আসিতেছে। মুখের লালার মধ্যে স্পষ্ট তাহার রসস্বাদ। যা! নিতান্ত অসহায়ের মতো আর্তস্বরে সে বলিয়া উঠিল, খেয়ে ফেললাম, ছেলেটাকে খেয়ে ফেললাম রে। পালা পালা, তুই ছেলে নিয়ে পালা বলছি। শিশুটির মা, ওই যুবতী মেয়েটি, দুই হাতে ঘটি তুলিয়া ঢক ঢক করিয়া জল খাইতেছিল। তাহার হাত হইতে ঘটিটা খসিয়া গেল। সে আতঙ্কিত বিবর্ণ মুখে বৃদ্ধার বিস্ফারিত দৃষ্টি ক্ষুদ্র চোখের দিকে চাহিয়া বলিয়া উঠিল, এটা তবে রামনগর? আর তুমি কি সেই? সে ডুকরিয়া কাঁদিয়া উঠিল। ছেলেটিকে ছোঁ মারিয়া কুড়াইয়া লইয়া যেন পক্ষিণীর মতো ছুটিয়া পলাইয়া গেল। কিন্তু সে কি করিবে? আপনার বুকখানাকে তাহার নিজের জীর্ণ আঙুলের নখ দিয়া চিরিয়া ওই লোকটাকে বাহির করিয়া দিতে ইচ্ছা করে। জীবটাকে কাটিয়া ফেলিতে পারিলে সে পরিত্রাণ পায়। ছি 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 ছি, কাল সে গ্রামের পথে বাহির হইবে কোন মুখে? লোকে কেহ কিছু বলিতে সাহস করিবে না, সে তাহা জানে। কিন্তু তাহাদের মুখে চোখে যে কথা ফুটিয়া উঠিবে, তাহা সে চোখে দেখিবে কি করিয়া? ছেলেমেয়েরা এমনিতেই তাহাকে দেখিয়ে পলাইয়া যায়। কেহ কেহ কাঁদিয়া উঠে। আজিকার ঘটনার পর তাহারা বোধ হয় আতঙ্কে জ্ঞান হারাইয়া পড়িয়া যাইবে। ছি 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 ছি। এই লজ্জায় একদা সে গভীর রাতে আপনার গ্রাম ছাড়িয়া পলাইয়াছিল। সেদিনের কথা স্পষ্ট মনে আছে। তখন সে তো অনেক ডাগর হইয়াছে। তাহারই বয়সী, তাহাদেরই স্বজাতীয় সাবিত্রীর পূর্বদিন রাত্রে খোকা হইয়াছে। সকালেই সেই দেখিতে গিয়াছিল। সাবিত্রী তখন ছেলেটিকে লইয়া রৌদ্রে আসিয়া বসিয়া গায়ে রোদ লইতেছিল। ছেলেটি শুইয়াছিল কাঁথার উপর। কালো চকচকে কি সুন্দর ছেলেটি! ঠিক তেমনিভাবেই, ঠিক আজিকার মতোই সেদিনও তাহার মনে হইয়াছিল ছেলেটিকে লইয়া আপনার বুকে চাপিয়া নরম ময়দা তালের মতো ঠাসিয়া ঠোঁটে ঠোঁট দিয়া চুমায় চুমায় তাহাকে খাইয়া ফেলে। তখন সে বুঝিতে পারিত না, মনে হইত এই বুঝি কোলে লইয়া আদর করিবার স্বাদ। সাবিত্রীর শাশুড়ি হাঁ হাঁ করিয়া ছুটি আসিয়া সাবিত্রীকে তিরস্কার করিয়াছিল। বলি, ওলো আক্কেল খাগি হারামজাদি, খুব যে ভাবি সাবির সঙ্গে মস্করা জুড়েছিস। আমার বাছার যদি কিছু হয় তবে তোকে বোঝাবো আমি। হ্যাঁ। তারপর বাহিরের দিকে আঙুল বাড়াইয়া তাহাকে বলিয়াছিল, বেরো হারামজাদি, বেরো এখান থেকে, চোখ দেখো দেখি। সাবিত্রী ছেলেটিকে তাড়াতাড়ি বুকে ধরিয়া ঢাকিয়া দুর্বল শরীরে থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে ঘরের মধ্যে পলাইয়া গিয়াছিল। দুঃখে আহত হইয়া সে চলিয়া আসিয়াছিল। বারবার সে মনে মনে বলিয়াছিল, ছি ছি, সে নাকি ডাইনি, কিন্তু তাই বলিয়া কি সে সাবিত্রীর ছেলের অনিষ্ট করিতে পারে? ছি 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 ছি। ভগবান, কে ডাইনি বলিয়াছিল তুমি ইহার বিচার করিবে? 100 বৎসর পরমায়ু দিয়েও তুমি সাবিত্রীর খোকাকে দয়া করিয়া প্রমাণ করিয়া দিও সাবিত্রীর খোকাকে আমি কত ভালোবাসি।
কিন্তু অপরাহ্নে বেলা হইতে না হইতেই তাহার অত্যুগ্র বিষময়ী দৃষ্টি ক্ষুধার কলঙ্ক অতি নির্দয়ভাবে সত্য বলিয়া প্রমাণিত হইয়া গিয়াছিল। সাবিত্রীর ছেলেটি নাকি ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে, আর এমনভাবে কাতরাইতেছে যে ঠিক যেন কেহ তাহার রক্ত চুষিয়া লইতেছে। লজ্জায় সে পলাইয়া গিয়া গ্রামের শ্মশানে জঙ্গলের মধ্যে সন্তর্পণে আত্মগোপন করিয়া বসিয়াছিল। বারবার মুখের থুতু মাটিতে ফেলিয়া দেখিতে চাহিয়াছিল কোথায় রক্ত, গলায় আঙুল দিয়া বমি করিয়াও দেখিতে চাহিয়াছিল, বুঝিতে চাহিয়াছিল। সেই দিন সে নিঃসন্দেহে বুঝিতে পারিতেছে আপনার অপার নিষ্ঠুর শক্তির কথা। গভীর রাতে, সেদিন বোধহয় চতুর্দশী ছিল, হ্যাঁ চতুর্দশী তো, বাকুলের তারাদেবী তলায় পূজার ঢাক বাজিতেছিল। জাগ্রত মা তারাদেবী। পূর্ণিমার আগের প্রতি চতুর্দশীতে মায়ের পূজা হয়, কিন্তু মা তারাও তাহাকে দয়া করেন নাই। কতবার সে মানত করিয়াছে, মা আমাকে ডাইনি হইতে মানুষ করিয়া দাও, আমি তোমাকে বুক চিরিয়া রক্ত দিব, কিন্তু মা মুখ তুলিয়া চাহেন নাই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বৃদ্ধার মন দুঃখে হতাশায় উদাস হইয়া গেল। মনের সকল কথা ছিন্ন সূত্র বুড়ির মতো শিথিলভাবে দোল খাইতে খাইতে ভাঙিয়া কোন নিরুদ্দেশের লোকে হারাইয়া যাইতেছে। ক্ষুদ্র ক্ষুদ্র চোখের পিঙ্গল তারার অর্থহীন দৃষ্টি জাগিয়া উঠিল। সে সেই দৃষ্টি মেলিয়া ছাতি ফাটার মাঠের দিকে চাহিয়া বসিয়া রহিল। ছাতি ফাটার মাঠ ধুলায় ধূসর, বাতাস স্তব্ধ। ধূসর ধুলায় গাঢ় নিস্তরঙ্গ আস্তরণের মধ্যে যেন বিলুপ্ত হইয়া গিয়াছে। ওই অপরিচিতা পথচারিণী মেয়েটির ছেলেটিও এই গ্রাম হইতে খান 2 গ্রাম পার হইয়া পথেই মরিয়া গিয়াছে। সে ঘামিতে আরম্ভ করিয়াছিল, সে ঘাম আর থামে নাই, দেহের সমস্ত রস নিংড়াইয়া যেন বাহির করিয়া দিল। কে আবার? ওই সর্বনাশী মেয়েটি বুক চাপড়াইতে চাপড়াইতে বলিয়াছিল, কেন গেলাম গো, আমি ওই ডাইনির কাছে কেন গেলাম? আমি আমি কি করলাম গো? লোকে শিহুরিয়া উঠিল, তাহার মৃত্যু কামনা করিল একবার। জন কয়েক জোয়ান ছেলে তাহাকে শাস্তি দিবার জন্য ঝর্ণাটার কাছে আসিয়াও জুটিল। বৃদ্ধা ডাইনি ক্রোধে সাপিনীর মতো ফুসফুসিয়া উঠিল। সে তাহার কি করিবে? সে আসিল কেন? তাহার চোখের সম্মুখে এমন সরল লাবণ্য কোমল দেহ ধরিল কেন? অকস্মাৎ অত্যন্ত ক্রোধে সে এক সময় চিলের মতো চিৎকার করিয়া উঠিল তীব্র তীক্ষ্ণ স্বরে, ওই! সে চিৎকার শুনিয়া ছেলেগুলি পলাইয়া গেল, কিন্তু এখনো সে ক্রুদ্ধা অজগরের মতো ফুসিতেছে। তাহার অন্তরের বিষ সে যেন উদ্গার করিতেছে, আবার নিজেই গিলিতেছে। কখনো তাহার হি 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 হাসিতে ইচ্ছা হইতেছে, আবার কখনো ক্রুদ্ধ চিৎকারে ওই ছাতি ফাটার মাঠটা কাঁপাইয়া তুলিবার ইচ্ছা জাগিয়া উঠিতেছে। কখনো বা ইচ্ছে হইতেছে বুক চাপড়াইয়া মাথা চুল ছিঁড়িয়া পৃথিবী ফাটাইয়া হা 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 করিয়া সে কাঁদে। ক্ষুধাবোধ আজ বিলুপ্ত হইয়া গিয়াছে, রান্না বান্নাও আজ দরকার নাই। সে একটা গোটা শিশুর রক্ত অদৃশ্য শোষণে পান করিয়াছে। ঝিরঝির করিয়া বাতাস বহিতেছিল। শুক্লা নবমীর চাঁদের জ্যোৎস্নায় ছাতি ফাটার মাঠ একখানা সাদা ফরাসের মতো পড়িয়া আছে। কোথায় একটা পাখি অশ্রান্তভাবে ডাকিয়া চলিয়াছে, চোখ গেল, চোখ গেল। আম গাছগুলির মধ্যে ঝিঝি পোকা ডাকিতেছে। ঘরের পিছনে ঝর্ণার ধারে 2টি লোক যেন মৃদু গুঞ্জনে কথা কহিতেছে। আবার সেই ছেলেগুলি তাহার কোনো অনিষ্ট করিতে আসিয়াছে নাকি? অতি সন্তর্পিত মৃদু পদক্ষেপে বৃদ্ধা ঘরের কোণে আসিয়া উকি মারিয়া দেখিল, না, তাহারা নয়। এ বাউরিদের সেই স্বামী পরিত্যক্তা উচ্ছল মেয়েটা আর তাহারই প্রণয়মুগ্ধ বাউরি ছেলেটা। মেয়েটা বলিতেছে, না, কে আবার আসবে এখুনি, আমি ঘর যাব। ছেলেটি বলিল, হ্যাঁ, এখানে আসছে লোকে, দিনেই কেউ আসে না, তা রাতে। তা হোক, বলিল, হ্যাঁ, তোর বাবা যখন আমার সাথে সাঙ্গা দেবে না, তখন তোর এখানে কেন থাকবো আমি? ছি 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 ছি, কি লজ্জা গো! কোথায় যাইবে সে? যদি তাই গোপনে 2 জনে দেখা করিতে আসিয়াছি, তবে মরিতে এখানে কেন? তাহার এই বাড়িতে আসিল না কেন? তাহার মতো বৃদ্ধাকে আবার লজ্জা কি? কি বলিতেছে মেয়েটা? বাবা মা বিয়ে না দেয়, তাতে আমার তোমাতে আমাতে ভিন গায়ে বিয়ে করে সংসার পাতব। তোকে না লইলে আমি বাঁচব না। মরণ! ছেলেটার পছন্দের ওই কুপোর মতো মেয়েটাকে উহার এত ভালো লাগিল। তাহার মনে পড়িয়া গেল, তাহাদের গ্রাম হইতে 10 ক্রোশ দূরে বোলপুর শহরে পানওয়ালার দোকানের সেই বড় আয়নাটার মধ্যে লম্বা ছিপছিপে 14-15 বছরের একটি মেয়ের ছবি। এক মাথা রুক্ষ চুল, ছোট কপাল, টিকালো নাক, পাতলা ঠোঁট। চোখ 2টি ছোট,
তারা দুইটি খয়েরি রঙের, কিন্তু সে চোখের বাহার ছিল বই কি। আয়নার দিকে তাকাইয়া সে নিজের ছবি দেখিতেছিল। তখন আয়না তো ছিল না, আয়নাতে আপনার ছবি সে তখন কোনো দিন দেখে নাই। আরে তুই আবার কে রে, কোথা থেকে এলি? লম্বা চওড়া এক জোয়ান পুরুষ তাহাকে প্রশ্ন করিয়াছিল। আগের দিন সন্ধ্যায় সে সবে বোলপুর আসিয়াছিল। লোকটাকে দেখিয়া তাহার খারাপ লাগে নাই, কিন্তু তাহার কথার ঢংটা বড় খারাপ লাগিয়াছিল। নিষ্পলক দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বলিয়াছিল, কেনে, যেতা থেকে আসি না কেনে, তোমার কি? আমার কি? এক কিলে তোকে মাটির ভেতরে বসিয়ে দেবো, দেখেছিস কিল? ক্রুদ্ধ হইয়া দাঁতে দাঁত চাপিয়া সে ওই লোকটির দেহের রক্ত শোষণ করিবার কামনা করিয়াছিল। কালো পাথরের মতো নিটোল শরীর, জিভের নিচে ফোয়ারা হইতে জল ছুটিয়াছিল। কোনো উত্তর না দিয়া তীব্র তীর্যক ভঙ্গিতে লোকটার দিকে চাহিতে চাহিতে সে চলিয়া আসিয়াছিল। সেদিন সূর্য ডুবিবার সঙ্গে সঙ্গে পূব দিকে চুনে হলুদে রঙের প্রকাণ্ড থালার মতো নিটোল গোল চাঁদ উঠিয়াছিল। বোলপুরের একেবারে শেষ রেল লাইনের ধারে বড় পুকুরটার বাঁধাঘাটে বসিয়া আঁচল হইতে মুড়ি খাইতে খাইতে সে ওই চাঁদের দিকে চাহিয়াছিল। চাঁদের আলো তখনও দুধ বরণ হইয়া উঠে নাই। ঘোলাটে আবছা আলোয় চারদিক ঝাপসা দেখাইতেছে। সহসা কে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইতেই চমকাইয়া উঠিয়াছিল। সেই লোকটা হি 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 করিয়া হাসিয়া বলিয়াছিল, আজও বেশ মনে আছে, হাসির সঙ্গে সঙ্গে তাহার গালে দুইটা টোপ খাইয়াছিল। হাসিলে তাহার গালে টোপ খাইত। সে বলিয়াছিল, কথার জবাব না দিয়ে পালিয়ে চলে এলি যে? সে বলিয়াছিল, এই দেখো, তুমি যাও বলছি, নইলে আমি চেঁচাবো। চেঁচাবি? দেখেছিস পুকুরের পাঁক, টুটি টিপে তোকে পুঁতে দেব ওই পাঁকে। তাহার ভয় হইয়াছিল। সে ফেল ফেল করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বসিয়াছিল। লোকটা অকস্মাৎ মাটির উপর ভীষণ জোরে পা ছুড়িয়া চিৎকার করিয়া একটা ধমক দিয়া উঠিয়াছিল। ধ্যাৎ! সে আটকাইয়া উঠিয়াছিল। আঁচল ধরা হাতের মুঠি খসিয়া গিয়া মুড়িগুলি ঝরঝর করিয়া পড়িয়া গিয়াছিল। লোকটার হি হি করিয়া সেই কি হাসি! সে একেবারে কাঁদিয়া ফেলিয়াছিল। লোকটা অপ্রস্তুত হইয়া বলিয়াছিল, দূর হরো ফ্যাঁচকা দুনে মেয়ে, ভাত! তার কণ্ঠস্বরে স্পষ্ট স্নেহের আভাস ফুটিয়া উঠিয়াছিল। সে কাঁদিতে কাঁদিতেই বলিয়াছিল, তুমি মারবে নাকি? না না, মারব কেন? তোকে শুধুলুম, কোথায় বাড়ি তোর? তুই একেবারে খ্যাক করে উঠলি, তাতেই বলি। বলিয়া আবার হি হি করিয়া হাসিতে লাগিল। আমার বাড়ি অনেক দূর, পাথরঘাটা। কি নাম বটে তোর, কি জাত? নাম বটে আমার সৌধরানী, লোকে বলে সরা। আমরা ডোম বটে। লোকটা খুব খুশি হইয়া বলিয়াছিল, আমরাও ডোম। তা ঘর থেকে পালিয়ে এলে কেন? তাহার চোখে আবার জল আসিয়াছিল। সে চুপ করিয়া ভাবিতেছিল কি বলিবে। রাগ করে পালিয়ে এসেছিস বুঝি? না। তবে আমার মা বাবা কেউ নেই কি না? কে খেতে পড়তে দেবে? তাই খেতে খেতে এই চিহেতায়। বিয়ে করিস না কেন? বিয়ে? সে অবাক হইয়া লোকটার মুখের দিকে চাহিয়াছিল। তাহাকে, তাহার মতো ডাইনিকে কে বিবাহ করিবে? সে শিহরিয়া উঠিয়াছিল। তারপর হঠাৎ সে কেমন লজ্জায় অভিভূত হইয়া পড়িয়াছিল। বৃদ্ধা আজও অকারণে নতশিরে মাটির উপর ক্রমাগত হাত বুলাইয়া ধুল কাকড় জড়ো করিতে আরম্ভ করিল। সকল কথার সূত্র যেন হারাইয়া গিয়াছে। মালা গাঁথিতে হঠাৎ সুতা হইতে সূঁচটা পড়িয়া গেল। আহ, কি মশা! মৌমাছির চাক ভাঙিলে যেমন মাছিগুলি মানুষকে ছাঁকিয়া ধরে, তেমনি সর্বাঙ্গে ছাঁকিয়া ধরিয়াছে। কই, মেয়েটা ছেলেটার কথাবার্তা তো আর শোনা যায় না। চলিয়া গিয়াছে। সন্তর্পণে ঘরের দেয়াল ধরিয়া বৃদ্ধা আসিয়া দাওয়ার উপর বসিল। কাল আবার উহারা নিশ্চয়ই আসিবে। তাহার ঘরের পাশাপাশি জায়গার মতো আর নিরিবিলি জায়গা কোথায়? এই জায়গায় কেউ আসিতে সাহস করিবে না। তবে উহারা ঠিক আসিবে। ভালোবাসার কি ভয় আছে? অকস্মাৎ তাহার মনটা কিলবিল করিয়া উঠিল। আচ্ছা, ওই ছোঁড়াটাকে সে খাইবে। শক্ত সমর্থ জোয়ান শরীর। সঙ্গে সঙ্গে শিহরিয়া উঠিয়া বারবার সে ঘাড় নাড়িয়া অস্বীকার করিয়া উঠিল, না না না। কয়েক মুহূর্ত পরে সে আপন মনে দুলিতে আরম্ভ করিল। তাহার পর উঠিয়া উঠানে ক্রমাগত ঘুরিয়া বেড়াইতে শুরু করিয়া দিল। আজ সে যে একটা শিশুকে খাইয়া ফেলিয়াছে, আজ তো ঘুমাইবার তাহার উপায় নাই। ইচ্ছা হয় এই ছাতি ফাটার মাঠটা পার হইয়া অনেক দূরে চলিয়া যায়। লোকে বলে সে গাছ চালাইতে জানে। জানিলে কিন্তু ভালো হইত। গাছের উপর বসিয়া আকাশ মেঘ চিরিয়া হু হু করিয়া যেখানে ইচ্ছা চলিয়া যাইত। কিন্তু ওই মেয়েটা আর ওই ছেলেটার কথাগুলি শোনা যাইত না। উহারা ঠিক কাল আসিবে।
ঠিক আসিয়াছে। ছোড়াটা চুপ করিয়া বসিয়া আছে, ঘন ঘন ঘাড় ফিরাইয়া পথের দিকে চাহিতেছে। আসিবে রে, সে আসিবে। তাহার নিজের কথাই তো বেশ মনে আছে। সারাদিন ঘুরিয়া ফিরিয়া সন্ধেবেলায় সেই জোয়ানটি ঠিক পুকুরের ঘাটে আসিয়াছিল, তাহার আগেই আসিয়া বসিয়াছিল, পথের দিকে চাহিয়া বসিয়া আপন মনে পা দোলাইতেছিল। সে নিজে আসিয়া দাঁড়াইয়া মুখ টিপিয়া হাসিয়াছিল। এসেছিস? আমি সেই কখন থেকে বসে আছি। বৃদ্ধা চমকাইয়া উঠিল। ঠিক একই কথা, সে তাহাকে এই কথাটিই বলিয়াছিল। ওহ, ওই ছোঁড়াটাও ঠিক সেই একই কথা বলিতেছে। মেয়েটির সম্মুখে দাঁড়াইয়া আছে, নিশ্চয়ই সে মুখ টিপিয়া হাসিতেছে। সেদিন একটা ঠোঙাতে করিয়া খাবার আনিয়াছিল, তাহার সম্মুখে বাড়াইয়া ধরিয়া বলিয়াছিল, কাল তো মুড়ি পড়ে গিয়েছিল। তারপর সে কি করিয়াছিল? হ্যাঁ, মনে আছে। সে কি আর ইহারা জানে না পারে? ও মাগো, ঠিক তাই। এ ছেলেটাও যে মেয়েটার মুখে নিজের হাতে কি তুলিয়া দিতেছে। বুড়ি দুই হাতে মাটির উপর মৃদু করাঘাত করিয়া নিঃশব্দ হাসি হাসিয়া যেন ভাঙিয়া পড়িল। কিন্তু নিতান্ত আকস্মিকভাবেই হাসি তাহার থামিয়া গেল। সহসা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে স্তব্ধভাবে গাছে হেলান দিয়া বসিল। তাহার মনে পড়িল, ইহার পরই সে আসিয়া বলিয়াছিল, আমাকে বিয়ে করবি পাড়া? সে কেমন হইয়া গিয়াছিল, কিছু বলিতে পারে নাই, কিন্তু ভাবিতে পারে নাই। শুধু কানের পাশ দুইটা গরম হইয়া উঠিয়াছিল, হাত পা ঘামিয়া টসটস করিয়া জল ঝরিয়াছিল। সে বলিয়াছিল, এই দেখো, আমি কলে কাজ করি, রোজগার করি অনেক, তা যাতে পণ্ডিত বলে আমাকে বিয়ে দেয় না কেউ। তুই আমাকে বিয়ে করবি? ঝর্ণার ধারে প্রণয়ী যুবতী বলিল, এই গায়ে সবাই হাঁ হাঁ করবে, আমার জাতিগোষ্ঠীতে করবে, তোর জাতিগোষ্ঠীতে করবে। তার চেয়ে চল আমরা পালিয়ে যাই, সেইখানে দুজনায় সাঙ্গা করে বেশ থাকবো। মৃদুস্বরে কথাগুলি এই নির্জন স্থানটির মধ্যে যেন স্পষ্ট হইয়া ভাসিয়া আসিতেছে। বুড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তাহারা পৃথিবীর লোকের সঙ্গে সম্বন্ধ ছাড়িয়া বিবাহ করিয়া সংসার পাতিয়াছিল। মারোয়ারি বাবুর কলের ধারেই একখানা ঘর তৈরি করিয়া তাহারা বাসা বাঁধিয়াছিল। বয়লা না কি বলে, সেই প্রকাণ্ড পিপের মতো কলটা, সেই কলটায় সে কয়লা ঠেলিত। তাহার মজুরি ছিল সকলের চেয়ে বেশি। ঝর্ণার ধারে অভিসারিকা মেয়েটির কথা ভাসিয়া আসিল। হবে না, আগে আমার খুঁটে 10টা টাকা তো বেঁধে দে, তবে আমি যাব। নইলে বিদেশে পয়সার অভাবে খেতে পাবো না, তা হবে না। ছি ছি, মেয়েটার মুখে ঝাঁটা মারিতে হয়। এত বড় লোকটা জোয়ান মরদ, যাহার আঁচল ধরিয়া থাকে, তাহার নাকি খাওয়া পড়ার অভাব হয় কোনোদিন? মরণ তোমার! রূপোর চুরি কি একদিন সোনার শাখা বাঁধা উঠিবে তোমার হাতে? ছি! ছেলেটি কথা জবাব দিল না। মেয়েটি আবার বলিল, কি রে, রাগ করিস না যে, কি বলছিস বল। আমি আর দাঁড়াতে পারবো না কিন্তু। ছেলেটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, কি বলবো বল, টাকা থাকলে আমি তোকে দিতাম, রূপার চুরিও দিতাম, বলতে হতো না তোকে। মেয়েটা বেশ হেলিয়া দুলিয়া রঙ্গ করিয়াই বলিল, তবে আমি চলিলাম। যা, আর যেন ডাকিস না। বেশ। অল্প একটু দূরে যাইতে সাদা কাপড় পরা মেয়েটা ফুটফুটে চাঁদনির মধ্যে মিশাইয়া গেল। ছেলেটা চুপ করিয়া ঝর্ণার ধারে বসিয়া রহিল। আহা, ছেলেটার যেমন কপাল, শেষ পর্যন্ত ছেলেটা যে কি করিবে কে জানে। হয়তো বৈরাগী হইয়া চলিয়া যাইবে, নয়তো গলায় দড়ি দিয়াই বসিবে। বৃদ্ধা শিহরিয়া উঠিল। ইহার চেয়ে তাহার রূপার চুরি কয়েকগাছা দিলে হয় না? আর টাকা 10 টাকা সে দিতে পারিবে না। মোটে তো তাহার 1 কোটি টাকা আছে, তাহার মধ্য হইতে 2টা টাকা, না না, না হয় 5টা টাকাই সে দিতে পারে, তাহাতে হইবে। মেয়েটা আর বোধহয় আপত্তি করিবে না। আহা, জোয়ান বয়স, সুখের সময়, শখের সময়। আহা, ছেলেটিকে ডাকিয়া রূপার চুরি ও টাকা দিব, আর উহার সঙ্গে নাতি ঠাকুমার সম্বন্ধ পাতাইব। গোটা কতক চোখা ঠাট্টা সে যা করিব। মাটিতে হাতে ভর দিয়া কুঁজির মতো সে ছেলেটির কাছে আসিয়া দাঁড়াইল। ছেলেটা যেন ধ্যানে বসিয়াছে। লোকজন আসিলেও খেয়াল নাই। হাসিয়া সে ডাকিল, বলি, ও হে পাগল, শুনছ? দন্তহীন মুখের অস্পষ্ট কথায় ছেলেটি চমকিয়া মুখ ফিরাইয়া আতঙ্কে চিৎকার করিয়া উঠিল। পর মুহূর্তে লাফ দিয়া উঠিয়া সে প্রাণপণে ছুটিতে আরম্ভ করিল। মুহূর্তে বৃদ্ধার অভাবনীয় পরিবর্তন হইয়া গেল। ক্রুদ্ধা মার্জারির মতো ফুলিয়া উঠিয়া সে বলিয়া উঠিল, মর মর মর, তুই মর। সঙ্গে সঙ্গে ইচ্ছা হইল ক্রুদ্ধ শোষণে উহার রক্ত মাংস মেদ মজ্জা সব নিঃশেষে শুষিয়া খাইয়া ফেলে। ছেলেটা একটা আর্তনাদ করিয়া বসিয়া পড়িল। পর মুহূর্তেই আবার উঠিয়া খোঁড়াইতে খোঁড়াইতে পলাইয়া গেল। পরদিন দ্বীপ্রহরের পূর্বেই
গ্রামখানা বিস্ময়ে সংখ্যায় স্তম্ভিত হইয়া গেল। সর্বনাশী ডাইনি বাউরিদের একটা ছেলেকে বান মারিয়াছে। ছেলেটা সন্ধ্যায় বিছানা নিল ঝর্ণার ধারে। মানুষের লোলুপা রাক্ষসী সন্ধে গন্ধে আকৃষ্টা বাঘিনীর মতো জানিতে পারিয়া নিঃশব্দ পদসঞ্চারে আসিয়া সম্মুখে দাঁড়াইয়াছিল। ভয়ে ছেলেটি ছুটিয়া পালাইবার চেষ্টা করিয়াছিল, কিন্তু রাক্ষসী তাহাকে বান মারিয়া ফেলিয়া দিয়াছে। অতি তীক্ষ্ণ একখানা বান মন্ত্রপুত করিয়া নিক্ষেপ করিতেই সেটা আসিয়া তাহার পায়ে গভীর হইয়া বসিয়া গিয়াছে। টানিয়া বাহির করিয়া ফেলিতেই সে কি রক্তপাত, তাহার পর প্রবল জ্বর, আর কে যেন তাহার মাথা ও পায়ে চাপ দিয়া তাহার দেহখানি ধনুকের মতো বাঁকাইয়া দিয়া দেহের রস নিংড়াইয়া লইতেছে। কিসে তাহার কি করিবে? এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো আমাদের জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।